স্টুডেন্টস, আজকে আমরা পড়ব একটি নতুন চ্যাপ্টার, পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া। তোমরা নিশ্চয়ই ক্লাস 6-এ পড়ে থাকবে, বিভিন্ন মৌলের নাম পড়েছ এবং চিহ্ন পড়েছ। আজকে আমরা বিভিন্ন মৌলের নাম এবং চিহ্ন পড়ব এবং একটু বিস্তৃতভাবে আলোচনা করব। তাহলে দেখো, বিভিন্ন মৌলের যে চিহ্ন যে আমরা যে লিখছি, সেই চিহ্নটা কিভাবে আসছে। তো যখন কোনো মৌলের যে চিহ্ন আমরা ব্যবহার করছি, সেগুলো কতগুলি পদ্ধতিতে লেখা যায়। যেমন ধরো, 1 নম্বর হতে পারে কোনো মৌলের নাম অনুসারে, ধরো ইংরাজি নাম অনুসারে মৌলের চিহ্নটা ইংরাজি নাম অনুসারে হতে পারে। দ্বিতীয়ত হতে পারে ল্যাটিন নাম অনুসারে, হতে পারে। তৃতীয়ত হতে পারে কোনো বিখ্যাত বিজ্ঞানী যদি সেই কোনো মৌল যদি আবিষ্কার করে থাকে, তাহলে তার নাম অনুসারে হতে পারে, বিখ্যাত বিজ্ঞানীর নাম অনুসারে। এবং চতুর্থত হতে পারে কোনো মৌল কোন স্থানে পাওয়া যাচ্ছে সেই স্থানের নাম অনুসারে, এবং পঞ্চমত কোনো গ্রহের নাম অনুসারেও হয়ে থাকে। তাহলে এবার দেখা যাক, আমরা দেখব যে ইংরেজি নাম অনুসারে কোন কোন মৌলের চিহ্ন আসতেছে। যেমন ধরো, আমরা অ্যালুমিনিয়াম, নিকেল, আর্সেনিক, সিলিকন, জিঙ্ক, বোরন, এই যে মৌলগুলোর নাম বলছি, এগুলোর নাম থেকে তাদের চিহ্নগুলি এসেছে, ইংরেজি নাম থেকে। 1 নম্বর অ্যালুমিনিয়াম। এর ইংরাজি স্পেলিং হলো ALUMINIUM, অ্যালুমিনিয়াম। তাহলে এটা হলো অ্যালুমিনিয়ামের ইংরাজির নাম। এর চিহ্ন AL, এর চিহ্ন হলো ক্যাপিটাল AL। তো যখন আমরা মনে রাখবে স্টুডেন্টস, যখন আমরা কোনো মৌলের চিহ্ন লিখব, তখন প্রথম যে লেটারটা হবে এটা সবসময় ক্যাপিটাল লেটার হবে, এবং তারপরের যে লেটার হবে সেটা সবসময় স্মল লেটার হবে। এবার দেখা যাচ্ছে অনেক সময় এরকম হতে পারে, যেমন ধরো বোরনের স্পেলিং BORON, বোরন। এর চিহ্ন হলো B। দেখো, এখানে কিন্তু শুধুমাত্র একটি লেটার আছে। যদি শুধুমাত্র একটি লেটার হয় তাহলে অবশ্যই ক্যাপিটাল লেটার হবে, বা যদি একের বেশি যদি লেটার হয় তাহলে প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার হবে এবং পরবর্তী লেটার সবসময় স্মল লেটার হবে। আর কি হতে পারে, যেমন ধরো আর্সেনিকের চিহ্ন হলো AS। এরকম আরও অনেকগুলো মৌল আছে, আমরা এদের নিয়ে আরও বিস্তৃত আলোচনা করব পরে। এইবার আমরা দ্বিতীয়তে চলে যাই। দ্বিতীয় পদ্ধতি কী ছিল? ল্যাটিন নাম, মৌলের ল্যাটিন নাম অনুসারে। দেখো স্টুডেন্টস, অনেকগুলো মৌল আছে যেগুলোর একটা বাংলা নাম আছে, বাংলা দিয়ে আমরা সেই মৌলের একটা নাম, ইংরাজি দিয়ে সেই মৌলেরই ইংরাজি নাম আছে, আবার ল্যাটিন নাম আছে। তাহলে এই যে ল্যাটিন নাম দিয়ে কোনো মৌলের যখন নাম আসছে, তার যে চিহ্নটা ল্যাটিন নাম অনুসারে হয়ে থাকে। যেমন ধরো টিনের ইংরাজির নাম হলো, ইংলিশেও টিনকে টিনই বলে, ঠিক আছে, এবং এর ল্যাটিন নাম হলো স্ট্যানাম। স্ট্যানামের আমি ইংলিশ বানানটা লিখছি STANNUM। এটা হলো স্ট্যানাম, এটা হলো ল্যাটিন নাম, ঠিক আছে, স্ট্যানাম। এর চিহ্ন হবে ল্যাটিন নাম অনুসারে, তাহলে স্ট্যাটনাম S এবং N।
এস এন, এটা হলো স্ট্যানাম। এরকম আরও কতগুলো মৌল আছে, যেমন ধরো পারদ। আমরা বাংলায় পারদ বলছি, কিন্তু ইংরেজিতে একে বলা হচ্ছে মার্কিউরি, MERCURY, মার্কিউরি। কিন্তু ল্যাটিন ভাষায় মার্কারিকে বলা হয় হাইড্রারজিরাম, স্পেলিংটা HYDRA, আর হাইড্রারজিরাম GYRUM, হাইড্রারজিরাম। তাহলে দেখো, পারদ বাংলায় বলছি, ইংরাজিতে বলছি মার্কিউরি, এবং ল্যাটিনে হাইড্রারজিরাম, এবং এর চিহ্নটা ল্যাটিন নাম অনুসারেই HG, এবং HG বলা হচ্ছে। এরকম আরও মৌল আছে, আমরা পরে জানবো। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি, যেটা বলেছিলাম 3 নাম্বার, বিভিন্ন বিখ্যাত বিজ্ঞানীর নাম অনুসারে। তোমরা নিশ্চয়ই শুনে থাকতে পারো, মাদাম কুরির নাম শুনে থাকতে পারো, বিখ্যাত বৈজ্ঞানিক। উনি একটি মৌল আবিষ্কার করেছিলেন, তার নাম হলো কুরিয়াম। এটা হলো একটি মৌল, তার নাম, মাদাম কুরির নাম কুরিয়াম, এবং নামের বানান হলো CURIUM, কুরিয়াম। কুরিয়ামের স্পেলিং হলো CURIUM, কুরিয়াম, এবং এর চিহ্ন হলো CM, কুরিয়াম। সেরকমভাবে আইনস্ট্যাটিয়াম, এর ইংরেজি বানান, আমি ইংরেজি বানানটা লিখতেছি, EINSTEINIUM, আইনস্টাইনিয়াম। দেখো, এটা হলো আইনস্ট্যাটিয়াম। সুতরাং বিজ্ঞানী আইনস্টাইন এই আইনস্টাইনিয়াম নামক মৌল আবিষ্কার করেছিলেন। তো ওনার এই যে উনি যে মৌল আবিষ্কার করেছিলেন, তার এই নাম অনুসারে মৌলের নাম হয়েছিল, এবং মৌলের চিহ্নটাও সেই ওনার নাম অনুসারেই হয়, আইনস্ট্যাটিয়াম, ES। আবার বিভিন্ন স্থানের নাম অনুসারে বিভিন্ন মৌলের নাম আছে, স্থানের নাম অনুসারে বিভিন্ন মৌলের নাম আছে। যেমন ধরো আমেরিসিয়াম, আমেরিসিয়াম নামক মৌল আমেরিকার নাম থেকে এসেছে, আমেরিসিয়াম। আমেরিসিয়ামের ইংরেজি স্পেলিং হলো AMERICIUM, আমেরিসিয়াম। তাহলে কোন দেশ, যে স্থান বললাম, স্থান আমেরিকা থেকে, এবং এর চিহ্ন হলো AM। এইরকমভাবে যেমন ধরো পোলোনিয়াম, আরও আছে আরেকটি পোলোনিয়াম, POLONIUM, পোলোনিয়াম। পোলোনিয়াম একটি মৌল। এই মৌল কোন দেশের নাম থেকে এসেছে? পোল্যান্ড থেকে এসেছে, এবং এর চিহ্ন হলো PO। আবার কিছু কিছু মৌলের নাম গ্রহের নাম অনুসারে এসেছে, যেমন ধরো ইউরেনিয়াম, মৌলের নাম ইউরেনিয়াম, মৌলের নাম হলো ইউরেনিয়াম, এবং এর ইংরাজি স্পেলিং হলো URANIUM, ইউরেনিয়াম। কোন গ্রহের নাম থেকে এসেছে? ইউরেনাস গ্রহের নাম থেকে এসেছে, এবং এর চিহ্ন হলো ইউ। আবার আছে নেপচুনিয়াম, তারপরে আছে প্লুটোনিয়াম। তো আমরা এদের নিয়ে বিস্তৃত আলোচনা করব। আমি একটি চার্টের মাধ্যমে আমি তোমাদেরকে এটা দেখাতে চাই কিভাবে নামগুলো এসেছে। আমরা একটু চার্ট দেখব। দেখো স্টুডেন্টস, পরমাণু অণু ও রাসায়নিক বিক্রিয়া। এখানে দেখো যে মৌলিক নামগুলো আমরা জেনেছি, তাদের এখানে ইংরাজি নাম, বাংলা নাম আছে অ্যালুমিনিয়াম, এবং নামের বানান ALUMINIUM। দেখো এখানে ALটা রেড দিয়ে তোমাদের বোঝানোর জন্য এখানে রেড দিয়ে লেখা হয়েছে, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। এখানে যে লেটারগুলোকে রেড দিয়ে চিহ্নিত করা হয়েছে সেগুলোই হলো চিহ্ন। যেমন ধরো AL, তাহলে এটার চিহ্ন হলো AL। তারপরে নিকেল, NICKEL, NI।
চিহ্নিতকরণ করা হয়েছে নিকেল Ni, আর্সেনিক A, এবং এসটা দেখো এখানে কালার করা আছে এবং এর চিহ্ন হলো As। অনুরূপভাবে সিলিকন Si, এখানে দেখো সিলিকনে Si কালার আছে Si চিহ্ন। জিঙ্ক Zinc, এখানে Z এবং N এর চিহ্ন। বোরনের ক্ষেত্রে B, শুধুমাত্র B লেটারেই কালার করা আছে, এটা B। এরপর বিভিন্ন ল্যাটিন নাম, যেমন আগেই বলেছি টিন, ইংরাজি নামও টিন। দেখো এর ল্যাটিন নাম হলো স্ট্যানাম, STANNUM, S আর N মিলে হচ্ছে এর চিহ্ন SN, স্ট্যানাম। তারপরে পারদ বা মার্কিউরি, ইংরেজিতে মার্কিউরি বলা হয় এবং ল্যাটিন ভাষায় হাইড্রারজিরাম বলা হয়। দেখো হাইড্রারজিরাম HYDRARGYRUM, হাইড্রারজিরাম। H আর G হলো এর চিহ্ন। সীসা বা লেড, ইংলিশে লেড বলা হয়, ল্যাটিন নাম প্লাম্বাম, PLUMBUM, প্লাম্বাম। এখানে P এবং B দিয়ে এর চিহ্নটা তৈরি হয়েছে PB। পরবর্তীতে দেখো বিভিন্ন বিখ্যাত বিজ্ঞানীর নাম অনুযায়ী, বিখ্যাত বিজ্ঞানী মাদাম কুরি, উনি কোন মৌল আবিষ্কার করেছিলেন? কুরিয়াম। এর ইংরেজি বানান হলো CURIUM, কুরিয়াম। কুরিয়ামের C এবং M কালার দেখো, C এবং M, এটাই CM, এর চিহ্ন হলো CM। তারপরে আছে বিজ্ঞানীর নাম আইনস্টাইন কোন মৌল আবিষ্কার করেন? আইনস্টাইনিয়াম। তাহলে আইনস্টাইনিয়াম EINSTEINIUM, আইনস্টাইনিয়াম। E এবং S মিলে এর চিহ্ন হলো আইনস্টাইনিয়াম, ES। এরপর বিভিন্ন স্থানের নাম অনুযায়ী মৌলের নাম আমেরিসিয়াম, বানান AMERICIUM, আমেরিসিয়াম। স্থানের নাম আমেরিকা এবং চিহ্ন AM। এরপর আছে পোল্যান্ড, স্থানের নাম অনুযায়ী হয়েছে পোলোনিয়াম, POLONIUM, পোলোনিয়াম। PRO হলো এর চিহ্ন। এরপর বিভিন্ন গ্রহের নাম অনুযায়ী, যেমন ইউরেনিয়াম, মৌলের নাম হলো ইউরেনিয়াম, নামের বানান URANIUM, ইউরেনিয়াম। ইউটা এখানে কালার করা আছে, একটি মাত্র লেটার দিয়ে এর চিহ্ন তৈরি করা আছে ইউ। ইউরেনাস গ্রহ থেকে ইউরেনিয়াম নামটি এসেছে। এবং তারপর আছে নেপচুনিয়াম, NEPTUNIUM, নেপচুনিয়ামের বানান হলো নেপচুনিয়াম। কোন গ্রহ থেকে? নেপচুন গ্রহ থেকে। N আর P হলো নেপচুনিয়ামের চিহ্ন। এরপর প্লুটো নামক গ্রহর নাম অনুসারে প্লুটোনিয়াম, PLUTONIUM, প্লুটোনিয়ামের বানান আর এর চিহ্ন হলো PU, মিলে হচ্ছে প্লুটোনিয়াম। তাহলে স্টুডেন্টস তোমরা জানলে কীভাবে নামগুলো, কোনো মৌলের নাম থেকে কিভাবে চিহ্নগুলো আসছে, এটা সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা জানব পরমাণু সম্পর্কে, পরমাণুর গঠন সম্পর্কে আমরা জানব। প্রথমে আমরা জানব পরমাণুটা কি। কোনো পদার্থকে যদি ভাঙা হয়, যদি আমরা ভাঙি, চূর্ণ করে ভাঙলাম, সব থেকে ক্ষুদ্রতম যে কণা পাওয়া যাবে, মানে তাকে ক্ষুদ্রতম কণা, তাকে ভেঙে আর কিছু পাওয়া যাচ্ছে না, সেটাই হলো অন্তিম কণা, সেটাকেই বলা হচ্ছে পরমাণু। মানে কোনো পদার্থের অন্তিম কণা হলো পরমাণু। এবার পরমাণুকে যদি আমি ভাঙি তাহলে 3 ধরনের কণা পেতে পারি। পরমাণুকে ভাঙলে 3 ধরনের কণা পেতে পারি। একটা হলো
প্রোটন, দুই নম্বর নিউট্রন এবং তৃতীয়ত ইলেকট্রন। যদি এই যে পরমাণুর সব থেকে ক্ষুদ্রতম যে আমরা পাচ্ছি সব থেকে ক্ষুদ্রতম কণা পরমাণু, তাকে যদি ভাঙা যায় তাহলে এই 3টি কণা পাওয়া যেতে পারে। আচ্ছা, আমরা বিস্তৃত আলোচনা করব পরমাণুর গঠনটা কীরকম হয়। পরমাণুর গঠনটা কীরকম হয়, আমাদের যেরকম সৌরমণ্ডল আছে, সৌরমণ্ডলের কেন্দ্রে সূর্য থাকে এবং সূর্যকে ঘিরে অনেকগুলো বিভিন্ন গ্রহ যেমন সবসময় ঘুরছে, পরমাণুর গঠনও অনেকটা সৌরমণ্ডলের মতো। পরমাণুরও সৌরমণ্ডলের মতো একটা কেন্দ্র থাকে। দেখো আমি একটু দেখাচ্ছি, এইভাবে একটা কেন্দ্র থাকবে। তাহলে পরমাণুর কেন্দ্র, আমরা যেমন সৌরমণ্ডলের কেন্দ্র বললাম, সৌরমণ্ডলের কেন্দ্রে কে থাকে? সূর্য থাকে। সেরকম পরমাণুর যে কেন্দ্র আছে, পরমাণুর কেন্দ্রের মধ্যে থাকে প্রোটন থাকে এবং নিউট্রন থাকে। এবং এটা হলো সৌরমণ্ডলের কেন্দ্র, মানে আমাদের পরমাণুর কেন্দ্র। পরমাণুর কেন্দ্রে প্রোটন এবং নিউট্রন আছে। এবং এই প্রোটন, নিউট্রন বা কেন্দ্রকে ঘিরে যেমন আমরা সৌরমণ্ডলের কথা বললাম যে এটাকে বিভিন্ন গ্রহগুলি ঘোরাফেরা করছে, সেই রকমই এই কেন্দ্রকে ঘুরে কারা আবর্তন করছে বিভিন্ন কক্ষপথে, সেটা হলো ইলেকট্রন। ইলেকট্রন বাইরের কক্ষপথে অবস্থান করে। তাহলে আমরা এখানে কি জানলাম, যে পরমাণুর কেন্দ্রে প্রোটন এবং নিউট্রন থাকে এবং কেন্দ্রের সবথেকে কাছে যে আমাদের কক্ষপথ থাকে বা আরও যত কক্ষপথ থাকে, সমস্ত কক্ষপথে কেন্দ্রর বাদে যত কক্ষপথ আছে সব কিছুতেই ইলেকট্রন বর্তমান করে। এবার আমরা কিছু উদাহরণ দিয়ে জানার চেষ্টা করব। কিছু উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখাই। যেমন ধরো হাইড্রোজেন পরমাণুর গঠন। হাইড্রোজেন পরমাণুর গঠন কি হতে পারে? হাইড্রোজেন পরমাণুর গঠন কি হতে পারে? তাহলে যেরকম আমরা বললাম যে, আচ্ছা আমরা এখানে একটু পরমাণুর কেন্দ্রে কে থাকবে? কেন্দ্রে থাকবে প্রোটন। আমি প্রোটনকে পি দিয়ে বোঝাচ্ছি এবং নিউট্রনকে এন দিয়ে বোঝানো, এবং বাইরে যে ইলেকট্রন থাকে সেটা ই দিয়ে থাকতে পারে। ইলেকট্রন, ই সমান ইলেকট্রন। তাহলে এবার আমরা হাইড্রোজেন পরমাণুর গঠনটা দেখব। তাহলে হাইড্রোজেন পরমাণুর গঠন এরকমই হবে। প্রথমে একটা কেন্দ্র থাকবে, কেন্দ্রের মধ্যে কি থাকবে? প্রোটন এবং নিউট্রন থাকবে। তবে এই ক্ষেত্রে হাইড্রোজেনের পরমাণুতে নিউট্রন থাকে না, শুধু প্রোটন থাকে। সুতরাং একটি মাত্রই প্রোটন থাকে। আমরা এখানে প্লাস পি দিয়ে, পি অর্থাৎ প্রোটন। আচ্ছা, এখানে প্লাস কেন লিখলাম? প্লাস হলো প্রোটনের আধান, মানে প্রোটনের একটি চার্জ বা আধান থাকে, সেই চার্জটা হলো ধনাত্মক আধান। প্রোটনের চার্জ ধনাত্মক আধান থাকবে। এবং তাহলে আমরা তো জানলামই যে হাইড্রোজেন পরমাণুর গঠনের মধ্যে এখানে নিউট্রন থাকে না, সুতরাং শুধু প্রোটনই থাকবে। এবার আমাদের কেন্দ্র হয়ে গেল। কেন্দ্রর বাইরে কি থাকে? এবার ইলেকট্রন থাকবে। ইলেকট্রন কোথায় থাকে? কেন্দ্রের বাইরে থাকে, কেন্দ্রকে ঘিরে যে কক্ষপথ থাকে সেখানে থাকবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা জানবো যে পরমাণুর মধ্যে প্রোটন সমান সমান ইলেকট্রন, পি সমান সমান ই, বা প্রোটন সমান সমান ইলেকট্রন, প্রোটন সমান সমান ইলেকট্রন সংখ্যা। তাহলে এখানে প্রোটন কয়টা আছে? এখানে প্রোটন একটা আছে, তাহলে ইলেকট্রনও একটা হবে। এবং ইলেকট্রন কোথায় অবস্থান করে? বাইরে, এখানে একটি। আচ্ছা দেখো, ইলেকট্রনের আগে আমি একটা নেগেটিভ সাইন দিলাম বা মাইনাস দিলাম। এখানে
নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক। যেমন প্রোটনের আধান ছিল ধনাত্মক, ঠিক ইলেকট্রনের আবার তার বিপরীত আধান থাকে, সেটা থাকে ঋণাত্মক আধান। ইলেকট্রন ঋণাত্মক আধান বহন করে। এটা হলো হাইড্রোজেন পরমাণুর গঠন। এবং ইলেকট্রন আমাদের এই যে মাঝখানে আমরা যে এখানে প্রোটন এবং নিউট্রন বলছি, প্রোটন এটাকে কেন্দ্র বলা হচ্ছে, এটাকে বলা হয় কেন্দ্র, বা এর অপর নাম হলো নিউক্লিয়াস বলা হচ্ছে। নিউক্লিয়াস, পরমাণুর কেন্দ্রকে নিউক্লিয়াস বলে। এবং নিউক্লিয়াসের মধ্যে প্রোটন বা নিউট্রন থাকে, অথবা যদি নিউট্রন না থাকে শুধু প্রোটন থাকবে। এবং এই নিউক্লিয়াসকে ঘিরে থাকছে ইলেকট্রন, নিউক্লিয়াসের বাইরে থাকছে। সমান সমান ইলেকট্রন। আচ্ছা দেখো, তাহলে কেন্দ্রের মধ্যে আমাদের প্রোটন আছে, এবং আমাদের কেন্দ্রকে ঘিরে বা নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রন কয়টা? একটি ইলেকট্রন। যেহেতু একটি প্রোটন আছে সুতরাং একটি ইলেকট্রন থাকবে। তাহলে আমরা হাইড্রোজেন পরমাণুর গঠনটা জানলাম। এইভাবেই আরেকটি পরমাণুর উদাহরণ দিতে পারি। হিলিয়াম পরমাণুর উদাহরণ দিয়ে আমরা দেখি হিলিয়াম পরমাণুর গঠন। হিলিয়াম পরমাণুর গঠন দেব। তাহলে হিলিয়াম পরমাণুর গঠনেও আমাদের কি হবে? প্রথমে একটা কেন্দ্র বানাতে হবে। কেন্দ্রের মধ্যে কারা থাকে? প্রোটন এবং নিউট্রন থাকে। এই ক্ষেত্রে প্রোটন দুটো আছে এবং নিউট্রন দুটো আছে। দুটো প্রোটন এবং দুটো নিউট্রন। দেখো এখানে এর আগের যে চিত্রতে যখন আমি বোঝাচ্ছিলাম যে এখানে ঋণাত্মক অর্থাৎ এটা প্রোটন, এখানে নিউট্রন বলছি, কিন্তু এখানে কোনো রকমের সিম্বল দেওয়া হয়নি। কোনো রকমের সিম্বল এর জন্য দেওয়া হয়নি কারণ নিউট্রন নিস্তড়িত থাকে। নিউট্রনের কোনো আধান থাকে না, নিউট্রন নিস্তড়িত থাকে। তাহলে এখানে আমরা দেখছি যে প্রোটন কয়টা আছে? দুটো আছে। তাহলে আমরা এখানে চিত্রে প্রোটন বানালাম, নিউট্রন বানালাম, কিন্তু ইলেকট্রন তো নেই। তাহলে ইলেকট্রন কোথায় থাকে? নিউক্লিয়াসের বাইরের কক্ষপথের মধ্যে কে থাকে? ইলেকট্রন থাকে। কয়টা ইলেকট্রন? দুটো ইলেকট্রন। কারণ এর আগে আমরা জেনেছি প্রোটন সমান সমান ইলেকট্রন। তাহলে প্রোটন এখানে যদি দুটো থাকে তাহলে ইলেকট্রনও দুটো থাকবে। এটা হলো আমাদের হিলিয়াম পরমাণুর গঠন। এরপর আমরা আরেকটি পরমাণুর গঠন সম্পর্কে আলোচনা করব, সেটা হলো লিথিয়াম। লিথিয়াম পরমাণুর, তাহলে এখানেও আমাদেরকে বানাতে হবে। প্রথমে কেন্দ্র থাকবে, কেন্দ্রের মধ্যে প্রোটন এবং নিউট্রন। এই ক্ষেত্রে তিনটি প্রোটন এবং দেখো এই ক্ষেত্রে তিনটি প্রোটন আছে এবং চারটি নিউট্রন আছে। মানে হিলিয়ামের কেন্দ্রে তিনটি প্রোটন থাকে এবং চারটি নিউট্রন থাকে। এবার আমাদের কক্ষপথ, ইলেকট্রন কোথায় অবস্থান করবে? কক্ষপথে সবথেকে কাছের কক্ষপথে আমাদের শুধুমাত্র দুটো ইলেকট্রনই বসতে পারে, তার থেকে বেশি ইলেকট্রন বসতে পারে না। আমরা এর আগে আমরা হিলিয়াম পরমাণুর গঠন পড়লাম। হিলিয়াম পরমাণুর গঠনে যেহেতু প্রোটন দুটো ছিল এবং তাহলে ইলেকট্রনও দুটো হবে, এবং দুটো আমরা বাইরের যে কক্ষপথে দুটো ইলেকট্রন
অবস্থান হলো। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে 3টে আছে, প্রোটন P = 3 = E, তার মানে কি ইলেকট্রনও 3টা থাকবে। তবে এই ক্ষেত্রে প্রথম আমাদের যে নিউক্লিয়াসের কেন্দ্রে কয়টা আছে, নিউক্লিয়াসের কেন্দ্রে 3টা প্রোটন আছে এবং 4টা ইলেকট্রন আছে। এবার ইলেকট্রন তো বাইরের কক্ষপথে থাকবে, বাইরের কক্ষপথ এক বা একাধিক হতে পারে। কখন হবে? যখন ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পাবে, ইলেকট্রনের সংখ্যা যখন 2 বা তার বেশি হবে। তাহলে এখানে এখানে কি হলো, 3 আছে, প্রোটন ইলেকট্রনের সংখ্যা 3 আছে। তাহলে সব থেকে কাছের যে কক্ষপথ সেখানে কিন্তু শুধুমাত্র 2টোই ইলেকট্রন বসতে পারে, অবস্থান করতে পারে, তার থেকে বেশি নয়। তাহলে আমাদের আরেকটা বেঁচে গেল। এর অবস্থানটা কোথায় হবে? তাহলে এর জন্য আরেকটি কক্ষপথ সৃষ্টি হবে, আরেকটি কক্ষপথ, এবং সেই কক্ষপথে ইলেকট্রন অবস্থান করবে। দেখো এবার 3টি প্রোটন এবং 3টি ইলেকট্রন আমাদের হলো। আচ্ছা, এক্ষেত্রে আমি আরেকটা কথা বলি যে আমাদের কেন্দ্রের সবথেকে কাছে যে কক্ষপথ থাকে সেখানে শুধুমাত্র 2টোই ইলেকট্রন বসতে পারে, তার থেকে বেশি নয়। যদি তার থেকে বেশি ইলেকট্রন অবস্থান করতে হয় তার জন্য আরও আলাদা কক্ষপথ হবে, পরবর্তী কক্ষপথ। এবং পরবর্তী কক্ষপথেও এখানেও প্রথমেরটাতে 2টো ইলেকট্রন হবে এবং তারপরে যে কক্ষপথ থাকবে, তার পরবর্তী যতগুলো কক্ষপথ থাকবে সর্বাধিক 8টি ইলেকট্রন অবস্থান করতে পারবে। 8টি ইলেকট্রন, সর্বাধিক 8টি ইলেকট্রন অবস্থান করতে পারবে, 8-এর বেশি নয়। যখনই 8টি ইলেকট্রন হয়ে যাবে তারপরেও যদি আরও ইলেকট্রন অবস্থান করবে তখন কী হবে? ওদের জন্য আবার সেই ইলেকট্রনের জন্য আবার আলাদা কক্ষপথ সৃষ্টি করতে হবে। তাহলে আমরা এখানে কি জানলাম? পরমাণুর কেন্দ্র সম্পর্কে জানলাম, পরমাণুর কেন্দ্রে কোন কোন এখানে প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন অবস্থান করছে। পরমাণুর কেন্দ্রের মধ্যে শুধু কোন কোন কণা অবস্থান করে? প্রোটন এবং নিউট্রন অবস্থান করছে। এবং নিউক্লিয়াসকে এটাকে নিউক্লিয়াস বলা হচ্ছে, এবং নিউক্লিয়াসকে ঘিরে কারা অবস্থান করে? ইলেকট্রন অবস্থান করছে। এটা আমরা জানলাম। আরও কিছু তথ্য আমরা জানব, আমি এটা মুছে দিচ্ছি। আরও কিছু তথ্য আমরা জানবো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের জানতেই হবে। যেমন কোনো পরমাণুতে প্রোটন সংখ্যা যত হয়, প্রোটন = ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা। তারপরে জানবো আমরা ভর সংখ্যা কাকে বলা হচ্ছে, ভর সংখ্যা বা ভর সংখ্যা কীভাবে নির্ণয় করা হবে, বা ভর কাকে বলে। পরমাণুর কেন্দ্রকেই ভর বলা হচ্ছে। পরমাণুর কেন্দ্রের মধ্যে প্রোটন এবং নিউট্রন অবস্থান করছে। এই প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যাকেই ভর সংখ্যা বলা হচ্ছে। ভর সংখ্যা = কেন্দ্রে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন। প্রোটন ভর সংখ্যা = প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা। এটাকেই, যেহেতু পরমাণুর কেন্দ্রের মধ্যেই প্রোটন এবং নিউট্রন অবস্থান করছে। তারপর আমরা চলে যাব আরেকটি, কোনো পরমাণু ক্রমাঙ্ক কাকে পরমাণু ক্রমাঙ্ক বলে? পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিকতা। পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিকতা কাকে বলবো? পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিকতা = হলো প্রোটন সংখ্যা। কোনো মৌলের যতগুলো প্রোটন সংখ্যা থাকবে, পরমাণুর যত প্রোটন সংখ্যা হবে, মোট প্রোটন সংখ্যাকেই বলা হচ্ছে
মোট প্রোটন সংখ্যাকেই বলা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক বা সেই মৌলের পারমাণবিকতা। আচ্ছা, আমরা প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন এই যে তিনটি কণা পড়লাম, এদের প্রত্যেকের আধান সম্পর্কে আরেকবার আলোচনা করে নিই। প্রোটনের কি আধান থাকে? প্রোটন হলো ধনাত্মক আধান। প্রোটনের আধান ধনাত্মক আধান বা পজিটিভ চার্জ। নিউট্রনের আধান নিস্তড়িত, পজিটিভ বা নেগেটিভ বা কোনো চার্জ থাকে না, এটা থাকে নিস্তড়িত আধান থাকে। এবং ইলেকট্রনের আধান থাকে ঋণাত্মক আধান। নেগেটিভ। এই তিন ধরনের আধান থাকে। তাহলে আজকে আমরা কি জানলাম? আজকে আমরা জানলাম কোনো পরমাণুর গঠন সম্পর্কে আমরা জানলাম, পরমাণুর কেন্দ্রের মধ্যে কি থাকে, কী নিয়ে গঠিত, তাদের কি ধরনের চার্জ থাকে এবং কাকে বলে সেটা সম্পর্কে জানলাম। এবং আমরা জানলাম বিভিন্ন মৌলের চিহ্ন কিভাবে আসে। তোমরা এটা ভালো করে পড়বে এবং আমি এখানেই আজকে আমার ভিডিওটা শেষ করছি।